নমস্কার, আমি সুব্রত মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক। প্রতি শনিবারের মতো আমি আজ শনিবার ঠিক সন্ধ্যে 6টায় উপস্থিত হয়েছি পারুল প্রকাশনী সৃষ্ট, পারুল প্রকাশনীর দ্বারা সৃষ্ট পারুল একাডেমি আয়োজিত পারুল একাডেমি 4G ফেসবুক লাইভ ক্লাস এবং পারুল একাডেমি আয়োজিত ইউটিউব লাইভ ক্লাসে CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অধীন দশম শ্রেণীর যে বাংলা বই পাঠ্য সঞ্চয়ন, তার পাঠ্যসূচিতে থাকা যে 4টি ছোট গল্প, তার মধ্যে আজ একটি আলোচনা করতে চলেছি। এই যে ছোট গল্প থেকে কটা কীভাবে কী প্রশ্ন আসে সেটা আমি এর আগে একাধিকবার বলেছি, তোমরা নিশ্চয়ই সেগুলি মাথায় রেখেছ। দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, আপামর শিক্ষানুরাগী মানুষ, আর যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলকেই আজকের এই প্রাক সন্ধ্যাকালীন আলোচনায় স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, শুরু নিয়ে আমি প্রতিটি ক্লাসে হাজির হই। আজ একটু গল্প শোনাই তোমাদের, আজ একটা মজার ঘটনা বলি। আমাদের বাংলা সাহিত্যের গুরুদেব, তিনি তো সকলের গুরুদেব, তা তিনি, তার বড় টেবিল ছিল, তিনি নির্দিষ্ট চেয়ারে বসে একটু পুজো হয়ে লিখছিলেন। বয়স্ক ভারতে এমনিই নুব্জ, বয়স হয়েছে অনেক, উনি লিখছেন। এমন সময় একজন ওনার সঙ্গে দেখা করতে এলেন। তিনি যখন দেখলেন যে লিখছেন, তিনি অপেক্ষা করতে লাগলেন। তো রবি ঠাকুর একবার দেখলেন, দেখে বললেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি লিখে নিই, তোমার সঙ্গে কথা বলছি। তা উনি ওই একটু টেবিলের উপর ঝুঁকে পড়ে পুজো হয়ে লিখছিলেন। লেখা হয়ে গেল। এবারে গুরুদেব বললেন যে, বলো কেমন আছো? তা তিনি তখন বললেন যে, গুরুদেব, আপনি ওইভাবে পুজো হয়ে লিখছিলেন কেন? এখন তো অনেক ধরনের চেয়ার বেরিয়েছে, আপনি হেলান দিয়েও লিখতে পারবেন, সোজা হয়েও লিখতে পারবেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর খুব মজা করেই উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, পুজোর জল ফুরিয়ে এসেছে তো, তাই উপুর করেই লিখতে হচ্ছে। মজা করলেন, সাহিত্য নিয়ে মজা অবশ্যই। বলতো, যিনি তার সামনে ছিলেন তার নাম কি? এই গল্পটা অনেকেই হয়তো শুনেছ বা অনেকে হয়তো শোনোনি। তার নাম কি বলতো? আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলছি, নাম এমনি দেখব। একটা অনুষ্ঠান চলছে, হই হুল্লোড় চলছে, আনন্দ। একজন ডাক্তার, তিনি সবাইকে দারুণ দারুণ কথা বলে মাতিয়ে রাখছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, হাসাচ্ছেন, মাতিয়ে রাখছেন, একদম অনুষ্ঠান মানে জায়গাটা পুরো মেতে আছে। তা একজন বলছেন যে, এত অনর্গল সুন্দর কথা বলে সবাইকে মাতিয়ে রাখছেন, ভাবা যায় না। তা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, হ্যাঁ, ও তো সুন্দর বলবেই, তার কারণ বলাই যে ওর কাজ, ওর নামই তো বলাই। বলাই চাঁদ মুখোপাধ্যায়, তিনি পেশাতে ডাক্তার ছিলেন, ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম ছিল বনফুল। বনফুল বলে আমরা অনেকে চিনব, অনেকেই হয়তো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের সেই নাম অনেকে হয়তো জানি না, সবাই বেশিরভাগ জানি। আমাদের পাঠ্যসূচিতে থাকা, নিশ্চিত রূপে তোমরা বুঝতে পারছো কোন গল্পের আলোচনা নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি। ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায় তথা বনফুলের লেখা আলোবাবু। আজকের আমাদের আলোচ্য বিষয় আলোবাবু। এই বলাই চাঁদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক তো বটেই। বলাই চাঁদ মুখোপাধ্যায় পেশাতে ছিলেন ডাক্তার, কিন্তু বাংলা সাহিত্যে ছোট গল্পের সার্থক জন্ম দিয়েছিলেন কে? বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতিষ্ঠা তার হাতেই।
কিন্তু বাংলা সাহিত্যের এই ছোট গল্পের ধারায় বা জগতে সর্বপ্রথম ক্ষুদ্রতম মানে সময়কালীন, তখন এখন তো 100 শব্দের ছোট গল্প, 200 শব্দের ছোট গল্প, অনুগল্প, পরমাণু গল্প, কত কি, মানে সোশ্যাল মিডিয়া ভর্তি, সাহিত্যিক গ্রুপ, এই সৃষ্টি গ্রুপ, এই সেই ভর্তি। কিন্তু আকার আয়তনে ছোট গল্পের যে একটি সাধারণ মাপ ছিল, তার চেয়ে অনেক বেশি ছোট করে সর্বপ্রথম ছোট গল্পের স্বাদ দিয়েছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পকে অনেকে বলেন পোস্ট কার্ড স্টোরি, তাকে বলা হয় পোস্ট কার্ড স্টোরির জন্মদাতা বা জন্ম। আমরা জানি, কথিত আছে, বিশ্ব সাহিত্যের ইতিহাসে আর্নেস্ট হেমিংওয়ে, তিনি প্রখ্যাত ছোট গল্পকার, তার ওই 6টি শব্দের ছোট গল্পই এখনো পর্যন্ত ক্ষুদ্রতম ছোট গল্প হয়ে আছে। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন ফর সেল বেবি শুজ নেভার ওন, অর্থাৎ তিনি কোনো এক শিশুর জন্য, মানে কোনো এক শিশুর জন্য জুতো কিনেছিলেন, কিন্তু শিশুটি পৃথিবীতে ছিল না, তাই সেই জুতো তিনি বিক্রি করে দিতে চেয়েছেন। তার ওনার মানে অধিকারী বা তার প্রাপ্য, সে কিন্তু এই পৃথিবীতে ছিল না। মাত্র 6টা শব্দ, কত কি না ঘটনা লুকিয়ে আছে এর ভিতরে, কত কিছুর আভাস। এইরকম অল্প কথার মধ্যে, অল্প একদম ছোট্ট জায়গার মধ্যে গল্পকে ফুটিয়ে তুলতে ওস্তাদ ছিলেন আমাদের বাংলা সাহিত্যের এই বনফুল। এমন অনেক গল্প আছে তার, অর্থাৎ বনফুলের, পড়তে 5 মিনিট সময় লাগে না। তাই কবি ও কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক বিশিষ্ট বুদ্ধদেব বসু একটু মজা করেই বলেছিলেন যে তার গল্পগুলি চুমুকের গল্প। চুমুক কি দিয়ে খাওয়া? চা চুমুক দিয়ে খাওয়া হয়। তা তার গল্পগুলিও এরকম 5 মিনিটের মধ্যেই পড়ে ফেলা যায়। তো একটু বলি, 1 মিনিট। তার বিখ্যাত ছোট গল্পের নাম নিম গাছ। তিনি কি ধরনের, আমাদের আলোবাবু তো আমরা আলোচনা করবই, আসছি সে কথায়। তো আলোবাবু গল্পের আগে তার ছোট্ট, একদম ছোট্ট নিম গাছ গল্প বিখ্যাত। তো নিম গাছ গল্প তিনি বলছেন, একটি নিম গাছ, তো কেউ নিম পাতা ভেজে খাওয়ার জন্য নিম পাতা পাড়ছে, কেউ ছাল ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, তার রস করে চিরতা করে খাবে, কেউ নিম পাতা নিয়ে আবার বেগুন দিয়ে খাবে, নিম বেগুন, কেউ আবার ডাল ভেঙে দাঁতন করছে, আবার কেউ বিজ্ঞর মতন বলছে নিমের হাওয়া খুব ভালো, তাতে রোগ সেরে যায়। এরকম নানান ধরনের নানান মানুষ কথা বলছে। কেউ বলছে তাহলে এই নিম গাছটা বাঁধিয়ে দিলে হয়, গোড়া বাঁধানো, এমনিতেই তার নিম গাছের পাতা পড়ে নিম গাছের নিচে আবর্জনা হয়, বাঁধিয়ে দিয়েছে, তা সেটাও আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু একজন মানুষ এলেন, একজন লোক এলেন, যিনি সর্বপ্রথম ওকে আঘাত করলেন না, নিম গাছটিকে আঘাত করলেন না, পাতাও ছিঁড়লেন না, ছালও ছাড়ালেন না। তিনি বললেন, আহা কি সুন্দর পাতা, কি সুন্দর ফুল থোকায় থোকায়, যেন নক্ষত্র নেমে এসেছে নীল আকাশের বুক থেকে এই সবুজ গালিচায়। তো তারপর তিনি চলে যাচ্ছেন, তখন নিম গাছটা মনে মনে ভাবছে যে লোকটার সঙ্গে চলে যেতে পারলে ভালো হতো। ক্লাসিক্যাল মোচড়টা কোথায়? শেষ লাইনে গল্পকার বলছেন, নিম গাছটি ভাবছে যে ওই লোকটির সঙ্গে চলে যেতে পারলে ভালো হতো, পরিবারের লক্ষ্মীমন্ত বউটির মতো আবর্জনার মধ্যে পড়ে না থাকে। একটি লাইনেই, একটি বাক্যেই তিনি বলে দিয়েছেন যা বলার। একটি নিম গাছের সঙ্গে এক কর্মনিপুণা লক্ষ্মীমন্ত গৃহবধূর তুলনা। সেই গৃহবধূর থেকে সবাই শোষণ করে, তার কর্মটিকে নেয়, তার পরিশ্রমটিকে নেয়, তার মুক্তি নেই। নিম গাছের মুক্তি নেই, নিম গাছ বাইরে বেরোতে পারে না, পালিয়ে যেতে পারে না, মুক্তির আশায় সে ছুটে বেরোতে পারে না। গ্রাম্য বধূটিও তাই। অসাধারণ গল্প। তো আমাদের এই আলোবাবু গল্পটি তার অনুগামিনী গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অনুগামিনী গল্প গ্রন্থ প্রথমে ছিল, তারপর তার শ্রেষ্ঠ গল্প সংকলনে এই গল্পটি ঠাঁই পায়। সংক্ষিপ্ত জীবন কথা আমাদের একটু বলে নিতে হবে। 1899 খ্রিস্টাব্দের বিহারের পূর্ণিয়া জেলার মণিহারি গ্রামে তার জন্ম। তার পিতা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, নামকরা ডাক্তার, ডাক্তারের ছেলে ডাক্তার হয়েছিল। তিনি সেই নামকরা ডাক্তার, তার পাশাপাশি সংস্কৃতি মনজ্ঞ মানুষ। তার বাড়িতে
গানের আসর হতো, নাটক হতো। তার বাড়িতে বিখ্যাত বিখ্যাত সব পত্রিকা আসতো। কি কি সেই পত্রিকা? যেমন মানে বিখ্যাত বিখ্যাত পত্রিকা প্রবাসী, বসুমতী, বান্ধব, প্রদীপ, সুপ্রভাত, দৈনিক, হিতবাদী, মানে দারুণ দারুণ সব পত্রিকা, বিখ্যাত পত্রিকা। বিখ্যাত পত্রিকা মানেই বিখ্যাত মানুষের ওই রকম গুণে সমৃদ্ধপূর্ণ লেখা। তো তার পৈতৃক ভিটে ছিল হুগলি জেলার শিয়াখলা গ্রামের বিখ্যাত কাঁটাবনে মুখুজ্জে বাড়ি। কাঁটাবনে মানে চারিদিকে কাঁটা বন তাদের বাড়ি, তাই নাম হয়ে গেছিল কাঁটাবনে মুখুজ্জে বাড়ি। জন্মের সময় তার ঘোরতর বৃষ্টি নেমেছিল। অবশ্যই সেই বিহারের পূর্ণিয়াতে গঙ্গা ও কাশীতে জল বেড়ে গিয়েছিল। আসলে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তার নারীর যোগসূত্র গঠিত হয়েছিল। প্রকৃতিকে তিনি অন্য চোখে দেখতেন। প্রকৃতি আর তার সাহিত্য মিলেমিশে একাকার। জন্মসূত্রে তিনি তো এইভাবে বড় হচ্ছেন, কিন্তু মাতৃদুগ্ধ পান করেছিলেন কার জানো? অবাক হয়ে যাবে। বাড়ির মুসলমান যে মজুর, তার স্ত্রী চামরুর দুধ খেয়ে তিনি মানুষ হয়েছিলেন। তার কাছেই বেশিরভাগ সময় কাটত। তারপর তাকে বলতো সবাই জঙ্গলি বাবু। যখন টলমলো পা, তখন থেকেই তিনি মাঠ ঘাট বন বাদার ঘুরে বেড়াতেন, হাতে একটা ছোট লাঠি নিয়ে। তারপর তো কৈশোরে তার মেজ ভাই, ওর আবার কবিতা লেখার খুব শখ। ওই দেখে দেখে তার কবিতা লেখবার ইচ্ছা জেগে উঠলো। তিনি তখন ওই মাইনর অবস্থাতে, মাইনর তখন পাশ করে উঠতে পারেন, মানে মাধ্যমিক তখন পাশ হয়নি, সেই অবস্থাতেই তিনি ময়ূর কবিতা লিখছেন। এরপর 1915 খ্রিস্টাব্দে যখন 8-এ পড়েন, সেই সময় তার কবিতা বিকাশ পত্রিকায় ছাপা হলো। তার স্কুলের যিনি হেড পণ্ডিত, সেই হেড পণ্ডিত রামচন্দ্র কাব্যতীর্থ, তিনি বুঝলেন এইবার বুঝেছি যে সংস্কৃতে কেন আমাদের বলাই চাঁদ কেন 100% নম্বর পায়। তখন তিনি নিষেধাজ্ঞা জারি করলেন। তারপরে তো এভাবে তো কবিতা লেখা আটকানো যায় না। কবিতা লেখা তার উৎসাহ দিয়েছিলেন বটুদা। তিনি পরামর্শ দিলেন, ঠিক আছে তুই কবিতা লেখ, এটি ছদ্মনামে। তিনি তখনই ছদ্মনাম নিয়ে নিলেন। ছদ্মনাম নিলেন বনফুল। কেন? বনে বাজারে ঘুরে বেড়াতেন, জঙ্গল মাঠ ঘাট তার খুব প্রিয়। তিনি বলছেন, মানে নিজের পশ্চাৎপট নামক তার জীবনী গ্রন্থ, তিনি তাতে সেখানে বলছেন, বন চিরকালই আমার নিকট রহস্য নিকেতন। এই জন্য বোধ হয় ছদ্মনাম নির্বাচন করিবার সময় বনফুল নামটা আমি ঠিক করিলাম। বনফুল, বনের ফুল, এই নামটা বোধ হয় এই জন্যই আমি ঠিক করেছি। 1920 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে ছাত্র হিসেবে তিনি যোগদান করলেন। 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ডাক্তারি পড়লেন। তারপর 1927 খ্রিস্টাব্দে লীলাবতী দেবীকে বিয়ে করে তিনি আবার পাটনায় চলে যান। 1928 খ্রিস্টাব্দে তিনি প্যাথোলজি ল্যাব গড়ে তোলেন, নিজেই সেখানে প্যাথোলজিস্ট। নাম দিয়ে দিলেন দ্য সেরোব্যাক্ট্রো ক্লিনিক। এই সেরোব্যাক্ট্রো ক্লিনিকের নিজেই তিনি প্যাথোলজিস্টের কাজ করতেন। 1935 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস তৃণখণ্ড। তারপর তার ডাক্তারি করা শুরু। তার দীর্ঘ সাহিত্য জীবন, এই দীর্ঘ সাহিত্য জীবনে তিনি 8খানা কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ 5খানা, আর উপন্যাস 60 ভাবতে পারছ, আর ছোট গল্প সংকলন 12টি। তার বাইরে ছিল আরো 8টি গল্প বিভিন্ন জায়গায়। মোট তিনি 586টি গল্প রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বনফুল সম্বন্ধে বলছেন, যেন তুমি উদ্ভিদ বিজ্ঞানী, হাটে যাবার মেঠো রাস্তায় যেতে যেতে এদিকে ওদিকে আগাছা ও ঘেঁষো গাছগাছাটা যা তোমার চোখে পড়েছে, তাকেই তুমি কি করেছো না শিল্পিত রূপ দিয়েছো, তাকেই তুমি নিয়ে গল্প বানিয়ে দিয়েছো। এবং সে গল্প যাতা গল্প নয়, চমকে যেতে হয়, চমকে উঠতে হয়। ছোট্ট পরিসর, কিন্তু মানুষকে ভাবাবে তার বহু গুণ। আসলে এই জগতের আনাচে কানাচে আড়ালে আবডালে ধুলি ধূসর হয়ে আছে যারা, তাদেরকে নিয়েই তোমার কাজ কারবার। তাদেরকে তুমি অপাঙ্ক্তেয় হতে দাওনি, সেইখান থেকে তুলে এনে তুমি সাহিত্যের মূল মঞ্চে বসিয়ে দিয়েছো। সাহিত্যের সরস্বতী কুঞ্জে তাদেরকে সাধনায় তুমি এনে ফেলেছো। আলোবাবু ঠিক সেই ধরনের একটি গল্প। জীবনের পথে অপাঙ্ক্তেয় যারা অচল পয়সা, যারা তথাকথিত সভ্য মানুষের নজরের আড়ালে থাকে, যারা তথাকথিত সেই সব সভ্য মানুষদের সামনে অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, তাদেরকেই তিনি তুলে এনেছেন। যারা উপেক্ষার পাত্র, যারা ঘৃণার পাত্র, তাদেরকেই তিনি তুলে এনেছেন। তার কাব্যগ্রন্থ অঙ্গারপণী, করকমলেশু, চতুর্দশী ইত্যাদি। আমি অল্প অল্প করে বলছি। গল্পগ্রন্থ বিন্দু বিসর্গ, বাহুল্য, অনুগামিনী,
শ্রেষ্ঠ গল্প গল্প সংকলন তো হয়েইছে। উপন্যাস তৃণখণ্ড, বৈতরণীর তীরে, ভুবন সোম, অগ্নিশ্বর। এই ভুবন সোম অগ্নিশ্বর নিয়ে সিনেমা হয়েছে, তার অনেক ঘটনা নিয়ে সিনেমা হয়েছে। এতক্ষণ তোমাদের একটু কৌতূহল হচ্ছে সেই মানুষটাকে একটু দেখি, কেমন সেই মানুষ যিনি এত কিছু সৃষ্টি করলেন। দেখো, ইনি হলেন ডাক্তার বনফুল, ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়। ইনি একটু সিনেমার মতন করে এগুলো দেওয়া আছে, তার বহু ঘটনা। যেমন ভুবন সোম, উৎপল দত্তের অসাধারণ অভিনয়। অগ্নিশ্বর, উত্তম কুমারের অসাধারণ অভিনয়। এই অগ্নিশ্বর অভিনয় করেই তিনি, উত্তম কুমার বলেছিলেন আমার অভিনয় জীবন দীর্ঘতর হল। তিনি ফোন করেছিলেন ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়কে। তো পরিচালনা এবং তার নিজের ভাই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ভাই অরবিন্দ মুখোপাধ্যায়। তো যাই হোক, তো এই যে তার গল্প নিয়ে একটি রাত, ভুবনেশ্বর, ভুবন সোম, অগ্নিশ্বর, এরকম প্রচুর পুরস্কার পেয়েছে। কি কি পুরস্কার? শরৎ স্মৃতি পুরস্কার 1951 খ্রিস্টাব্দে, 1962-তে রবীন্দ্র পুরস্কার তার ওই পশ্চাৎপট গ্রন্থের জন্য। বিশ্বভারতী জগত্তারিণী পদক পান তিনি 1967 খ্রিস্টাব্দে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট দেওয়া হয় তাকে 1970 খ্রিস্টাব্দে, আর 1975 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ। তো তারপর 1979 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে। তো এই হলো তার সংক্ষিপ্ত জীবন কথা। বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর ডাক্তার মানুষ, তো প্রচুর অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তিনি লিখে ফেলেছেন প্রচুর গল্প। আলোবাবু সেই ধরনের একটি গল্প। আমরা অনেকে অনেক সময় একটু ব্যঙ্গ করি, যে হয়তো কালাচরণ তার নাম বা কালাচাঁদ নাম, আমরা বলতে চাই ও কালু, কালুবাবু, এরকম হয়তো। আলোবাবু তার নাম, হয়তো আলো সামথিং ছিল কিছু নাম, কিন্তু আলো বাবু এখানে বলে পরিচয় দিয়েছেন গল্পকার। তো সেখানে অনেকেই সবাই বলতে যে আলু বাবু, ব্যঙ্গ করি একটু এসব ব্যঙ্গের সঙ্গে, কিন্তু তার চেহারাটা ছিল, নামটা যতই আলো বাবু হোক না কেন, আলো হোক না কেন, চেহারাটা ছিল অন্ধকার, কি ঘোরতর কালো। হ্যাঁ, চেহারা নামের উপযুক্ত না, গায়ের রং কুচকুচে কালো, আর মুখ ভর্তি দাড়ি, যুগল ভ্রু, আর বাবরি করা চুল, মানে কোপড়ানো চুল, ঘাড়ের উপরে পর্যন্ত লম্বা, গলায় তুলসীর মালা, সেটাও কালো হয়ে গিয়েছে। পরনে থানখানি অবশ্য সাদা, ধবধবে সাদা, গায়ের চাদরখানিও কিন্তু ধবধবে সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও তিনি পরতেন না। এই ছিল তার বহিরঙ্গের বিবরণ। এইবারে গল্পটা শুরু হলো একটা আকস্মিকতার আঘাত। হঠাৎ করে আলুবাবু কে, তিনি কিছু না বলে হঠাৎ করে এই গল্পের মধ্যে প্রবেশ। এটা একটা ছোট গল্পের কৌশল। সকালবেলা একদিন তার বৈঠকখানায়, কার না গল্পকার বনফুল নিজেই বলছেন যে আমার বৈঠকখানা, মানে গল্পকারের বৈঠকখানায় কাচুমাচু হয়ে এসে তিনি দাঁড়িয়ে রইলেন। প্রথম দিনই দেখলাম তাকে, তিনি দেখলেন, তা বলছে কি চাই। তখন উনি বলছেন যে অনুগ্রহ করে একটু সাহায্য করবেন। তখন লেখক ভাবছে না, সাহায্যের জন্য তো কতকেই আসে, বেশিরভাগ সাহায্যের জন্য আসে সবাই একটু টাকা চায়। তা উনি বলছেন যে হ্যাঁ, অসম্ভব না হলে নিশ্চয়ই করবো, বলুন কি করতে হবে। তখন বলাই চাঁদ মুখোপাধ্যায়কে অবাক করে দিয়ে তার বাঁ হাতে ছিল একটা থলি, সেই থলি থেকে তিনি একটা ছোট পাখির ছানা বের করেছেন। পাখির ছানা বের করে বলছেন এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে একটা ছোঁড়া টানছে। নিশ্চিত তার অনেক লেগেছে। তাকে আবার সেই পাখিটা দুয়ানার বিনিময়ে নিতে হয়েছে। তিনি দুয়ানার বিনিময়ে পাখিটাকে নিয়েছেন, নিয়ে ডাক্তারের কাছে এসেছেন। কেন না, তার চিকিৎসা করবেন বলে ডাক্তার বনফুলের কাছে এসেছেন। এইবার চিকিৎসা করবেন। তো পায়ে, মানে গল্পকার বলছেন দেখলাম হ্যাঁ সত্যি পায়ে লেগেছিল দড়ির টান, মানে ব্যথা। তিনি আয়োডিন টিংচার, মানে টিংচার আয়োডিন লাগিয়ে দিলেন, যেটা লাগালে নাকি, মানে নাকি নয়, ব্যথা এবং যন্ত্রণা বা ওই রকমের কাটাকুটিতে সেরে যায়। তো এবারে তিনি কৌতূহল বসে জিজ্ঞেস করছেন যে কি করবেন, এটাকে নিয়ে খুঁজবেন। তার উত্তরটা যা দিয়েছেন গল্পকার, অসাধারণ উত্তর। তিনি বলছেন না, ভালো হলে মানে ভালো হয়ে গেলে ছেড়ে দেন, উড়ে যাবে। তাহলে সে বন্দি আছে, তার পায়ে বেড়ি, ভালো হলে তাকে ছেড়ে দেব। এইবার তার পরের কথাগুলো শোনো। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার, ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্য বিয়েও করি। তিনি এক দাঁড়িপাল্লায় মাপতে চেষ্টা করলেন। কার মুখ দিয়ে? ওই আলোবাবুর মুখ দিয়ে। কারণ এই গল্পের ভরকেন্দ্রিক চরিত্র এটি, এই আলোবাবুই।
তিনি বলছেন যে জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই, যে দোয়ানা দিয়ে পাখি ছাড়িয়ে নিয়ে তার মুক্তি দিতে পারে, তার একটা পাখি পোষবার মতন সামর্থ্য হয়তো ছিল, নতুবা নেই। গল্পের মধ্যে পরিষ্কার নয়। গল্পের মধ্যে এটুকু পরিষ্কার, তিনি অত্যন্ত দীন ছিলেন, হীন ছিলেন, দরিদ্র ছিলেন। বলছে যে এই জন্য তো বিয়ে করি, অর্থাৎ তাহলে স্ত্রীকেও তো বুঝতে হবে, অর্থাৎ সেই ইঙ্গিত রয়েছে। অর্থাৎ পোষাটা এখানে পোষা অর্থে নয়, তাহলে তাকেও তো ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, সেই সামর্থ্যটুকু তার ছিল না, ভালোবেসে। তাই তিনি বলছেন যে ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, আর্থিক দারিদ্র্যের কারণে তিনি এটি করতে পারেননি। তিনি ওই রক্ত বংশের মানুষ, তাই তার ইচ্ছে করেছিলেন। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন, না এর আগে তো আপনাকে দেখিনি, কোথায় যাবেন? তখন উনি বলছেন যে এই অবিনাশ বাবুর বাড়িতে দিন সাথে হলো এসেছি, মানে এলাকায় নতুন এসেছে। অবিনাশ বাবুর বাড়ি, অবিনাশ বাবু হচ্ছেন নামজাদা উকিল এলাকায়। এবারে অবিনাশ বাবুর সঙ্গে কোনো কি আত্মীয়তা আছে উনি জিজ্ঞাসা করলেন। বলছে না না, আত্মীয়তা তেমন না, ওই আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। সেটা কত দূর অনুমেয়, উনি যে ভবঘুরে টাইপের এটা বোঝাই যাচ্ছে। এইবার আসলে লোক খুব ভালো তো, তাই দয়া করে থাকতে দিয়েছেন আমাকে। আলোবাবু পাখি ছানাটি নিয়ে চলে গেলেন। তার কয়েকদিন পর, দিন কয়েক পর অবিনাশ বাবুর বাড়িতে যেতে হয়েছিল ডাক্তার বনফুলকে। সেখানে আলোবাবুর সঙ্গে আবার তার দেখা হয়ে গেল। দেখলেন তিনি, অর্থাৎ গল্পকার দেখলেন যে তিনি একটা দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত আছেন। কি পরিচর্যা করছেন? তুলো ভিজিয়ে চোখের পিছুটি পরিষ্কার করছেন। চোখের ভিতরে যে পিছুটি পড়ে, নোংরা পড়ে, ধুলো লেগে, আরো অনেক নানা কারণে সেই পিছুটিগুলো পরিষ্কার করছেন। এবারে দেখা দেখি হতেই চোখ পড়েছে। তিনি বলছেন বিনুবাবুর কুকুর এটি। বিনুবাবুকে বাচ্চা ছেলে, ওই আমাদের মানে উকিল বাবু, মানে অবিনাশ বাবুর ছেলে। কুকুর পোষবার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। কুকুর পোষবার শখ আছে ওই ছেলেটি, কিন্তু সেবা করতে জানতে হবে। কুকুর, আমরা প্রথমে কি দেখলাম? পাখি, এবার কি দেখছি? কুকুর। এরা সব মনুষ্যেতর প্রাণী, মনুষ্য যোগ ইতর প্রাণী, মনুষ্যেতর প্রাণী। অর্থাৎ মানুষের চেয়ে নিম্ন শ্রেণীর, নিম্ন গোত্রে, এদের বুদ্ধি নেই, এদের সেই মানে সমাজ স্তরের তারা মনুষ্যেতর প্রাণী হয়েছে, তারা সেইভাবে যত্নার্থী পায় না সাধারণ মানুষের কাছে। আর এইখানে আলোবাবু কি করছে না, দুটো চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলেন। আর কুকুরকে কি সারাক্ষণ বেঁধে রাখলে চলে? ওদের সঙ্গে খেলা করতে হয় বলে এরকম টুস্কি দিচ্ছেন। এই যে টুস্কি দিয়ে ওই কুকুরের সঙ্গে খেলা করছে, অর্থাৎ কুকুরও কিন্তু লেজ নাড়িয়ে নাড়িয়ে তারা আনন্দ প্রকাশ করছে। অর্থাৎ এতদিন তার বগলেস দিয়ে বেঁধে রাখা, তাকে শিকল দিয়ে আটকে রাখা, বন্দিত্ব, পরাধীনতা, শৃঙ্খল, এটাকে মোচন দরকার। পাখির পায়ে বেড়ি ছিল, তার শৃঙ্খলের মুক্তির ব্যবস্থা করেছেন। কুকুরের গলায় বেড়ি আছে, হয়তো নাহলে পোষ মানা কুকুর, বাড়ির কুকুর, তাকে কিন্তু আনন্দ দিতে হবে, তাকে মুক্তির স্বাদ দিতে হবে, তাকে খেলার সঙ্গ দিতে হবে। তাই তিনি কি করলেন না, ওই চোখের পিছুটি পরিষ্কার করে দিয়ে, সব ঘৃণাকে দূর করে দিয়ে, মনুষ্যতর প্রাণীকে হৃদয়ের উত্তাপে ভালোবাসা দিয়ে সেই আলোবাবু তাকে খেলা করছেন তার সঙ্গে টুইস্কির মাধ্যমে। অবিনাশ বাবুর ছেলে বিনু, তার বয়স 10 বছর, খেলা করতে লাগলো। অবিনাশ বাবুর সঙ্গে একটু পরে দেখা হলো। এবার আলোবাবু তো তখন উনি বললেন, আপনার এই বাড়িতে যে থাকে, আলোবাবু তো অদ্ভুত ধরনের মানুষ। হ্যাঁ অদ্ভুতই, মানে উকিলবাবু বলছেন হ্যাঁ অদ্ভুতই, স্নেহের কাঙাল বেচারা। গল্পে বলা হয়, মানে দ্য কি লাইন অফ আ শর্ট স্টোরি, একটা গল্পের চাবিমূলক লাইন, ওই চাবি দিয়ে ওই গল্পের দরজা খোলা যাবে, ওই চাবি দিয়ে ওই গল্পের আভ্যন্তরীণ তাৎপর্য উন্মোচন করা যাবে, ওই চাবি দিয়ে ওই গল্পের যে দ্বার রুদ্ধ রয়েছে, যে দ্বার আভ্যন্তরীণ তাৎপর্য উন্মোচিত হতে পারে এই রুদ্ধ রয়েছে, সেটাকে কিন্তু উন্মোচন করে দেওয়া যাবে। আমি পরে আসছি একটু স্নেহের কাঙাল কেন, সে বেচারা কেন, গল্পের শেষে বোঝা যাবে। স্নেহের কাঙাল কেন তাও বোঝা যাবে, অবশ্যই ব্যাখ্যায় আসবে। এক পাখি পেশেন্ট নিয়ে এসেছিল, গিয়েছিল আমার কাছে। পাখি পেশেন্ট, গল্পকারের ভাষাটা একটু খেয়াল করো। পাখি পেশেন্ট, পাখিকে নিয়ে গেছে চিকিৎসার জন্য, পেশেন্টকে নিয়ে যায় চিকিৎসার জন্য, সুতরাং ওটা হলো পাখি পেশেন্ট, পাখির রূপ পেশেন্ট, রূপকর্ম। দেখবেন তো যদি কোথাও একটু চাকরি বাকরি জুটিয়ে দেওয়া যায়, মানে কোনো কাজ টাজ দেওয়া যায়, সেবা করতে বড় ভালোবাসে। বিশেষত সেবার পাত্র যদি একটু অসহায় হয়, উনি সেবার জন্য ঝাঁপিয়ে পড়বেন।
কে? আলোবাবু। সেবা করতে ভীষণ ভালোবাসেন। কে বলছেন? অবিনাশবাবু বলছেন। কাকে? বন্ধু মানুষ হয়, ডাক্তারবাবুকে বলছেন, বনফুলকে বলছেন যে আপনি একটু দেখবেন তো, আপনার তো অনেক জায়গায় এরকম যোগাযোগ থাকে, কোথাও যদি একটু কাজ করা যায়। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা। তো সিভিল সার্জন কে? না হসপিটালের সার্জন। তো উনি ওই কথাটা বললেন যে এরকম ব্যাপার, কথায় কথায় উঠল। তো তখন উনি বললেন ঠিক আছে, প্রফেশনাল ড্রেসার, মানে প্রফেশনাল এন্ট্রান্স আর কি, ড্রেসার মানে এই ঘাটা পরিষ্কার করে দেবে, ধুয়ে টুয়ে দেবে, এই কাজ করুক। প্রথমে 10 টাকা করে পাবে, তারপর পরীক্ষায় পাশ করলে আবার ওটাকে মাইনে বাড়িয়ে দেওয়া। কাজে লেগে গেলেন আলোবাবু। তো আলোবাবু যখন কাজে লেগে গেলেন তখন দেখা গেল তিনি রোগীদের ঘা ধোয়াচ্ছেন, ঘা পেঁচাটা সমস্ত কিছু ধুয়ে দেওয়ার কাজ করছেন। দেখো আলোবাবু কি করছেন? নাম আলোবাবু, কি ধোয়াচ্ছেন তিনি? ঘা পেঁচড়া ধুইয়ে দিচ্ছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায়, তার সেবার ঝর্ণা ধারায়, তার মানবিকতার ঝর্ণা ধারায়, তার মহত্বের ঝর্ণা ধারায় ধুইয়ে দিচ্ছেন। দিতে দিতে একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। সেই ভুলটা কি? মাসখানেক পরে তার চাকরিটি চলে গেল। তিনি কাজে মাঝে মুখ করে বসে আছেন ডাক্তারের চেম্বারে, ওখানে ফিরে এসেছেন। এই কি ব্যাপার, তোমার চাকরি চলে গেল কেন? না, একজন এসেছিল, তার ওরকম ঘা পা, তিনি একটা ওষুধ নিয়ে বললেন এই ওষুধটা তুমি একটু লাগিয়ে দাও না, লাগিয়ে দিলে নাকি সেরে যায়। হ্যাঁ, এবার সেই পেশেন্টের কথায় তিনি ডাক্তারের সঙ্গে না আলোচনা করে সেই ওষুধটা লাগিয়ে দিচ্ছেন, আর লাগিয়ে দেওয়ার পরেই তো অসম্ভব চিৎকার যন্ত্রণা। কি ব্যাপার? ডাক্তার এসে দেখলেন যে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে সেই ঘায়ের উপর। এবারে এর জন্য ডাক্তারবাবু রেগে মেগে গিয়ে তার চাকরিটি ছাড়িয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে কি ঘটনাটা ঘটেছিল? প্রকৃতপক্ষে ঘটনাটা ঘটেছিল ওই যে পেশেন্ট, ওই যে রোগী, ওর কথাটাই কিন্তু দিয়েছিল, ওর ভালোর জন্যই দিয়েছিল, ওর যন্ত্রণা মুক্তির জন্য দিয়েছিল। এই যন্ত্রণা মুক্তিই ছিল তার একমাত্র কারণ। কি বলবো, মানে ডাক্তারবাবু বলছেন, গল্পকার বলছেন কি বলবো কিছু বুঝতে পারছি না। এবার কাছু কাছু হয়ে বসে আছেন, কিছু ভেবে পেলাম না। দিন কতক পরে শুনলাম, মানে অবিনাশ বাবুর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই তাড়িয়ে দেওয়ার ঘটনাটাও কিন্তু এই মনুষ্যতর প্রাণীকে কেন্দ্র করে। একটু জেনে নেওয়া যাক। শুনলাম অবিনাশ বাবু স্ত্রী দূর করে দিয়েছেন তাকে, অর্থাৎ অবিনাশ বাবু স্ত্রী তাকে দূর করে তাড়িয়ে দিয়েছেন। কেন? না, আলোবাবু যা করেছিলেন তা তিনি কোনো মতেই মেনে নিতে পারবে না, অধিকাংশ মানুষ মেনে নিতে পারবে না। তার কারণ তিনি এক বগলে কুকুরের বাচ্চা আর আরেক বগলে অবিনাশ বাবুর আরেক শিশু পুত্রকে নিয়েছিলেন। কে? আলোবাবু। নিয়ে একবার কুকুরের মুখে চুমু খাচ্ছেন, একবার মানব শিশুর মুখে চুমু খাচ্ছেন। অর্থাৎ মানব শিশু আর হচ্ছে সারমেয় শাবক, অর্থাৎ কুকুরের শাবক, অর্থাৎ কুকুরের ছানা, এই দুটোকে তিনি আলাদা করেন। এও যদি আদরের পাওয়ার যোগ্য হয় তাহলে এই কুকুরের ছানাটাও আদরের পাওয়ার যোগ্য। ঠিক আছে? সে একবার ওকে চুমু খায়, একবার একে চুমু খায়। এবার তার লালা রয়েছে, জীবাণু রয়েছে, অনেক কিছু রয়েছে। তো অবিনাশ বাবুর স্ত্রী ভীষণ ভাবে খেপে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলল। তাহলে তার শিশু পুত্র তিনুর মুখে একবার চুমু খাচ্ছেন, আর একটা ওই কুকুরের বাচ্চার মুখে চুমু খাচ্ছেন। অবশেষে আমি আশ্রয় দিলাম। কে আশ্রয় দিলেন? গল্পকার বনফুল তাকে আশ্রয় দিলেন। এই যে গল্পকার বনফুল তাকে আশ্রয় দিলেন, এতে তার মহানুভবের পরিচয় পাওয়া যায়, তার মহাত্মনের পরিচয় পাওয়া যায়। ঘটনা ঘটলো এরপর, আমরা জানি ছোট গল্প, ছোট্ট পরিসরের মধ্যে তার জীবনের কিন্তু টুকরো টুকরো এই ঘটনাগুলো পর 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 ঘটে গেল। সেগুলোকে তিনি যুক্ত করে দিয়ে এই সীমিত পরিসরে এনে দিয়েছেন। একদিন সন্ধ্যার পরে এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। সোলার হ্যাট, এই যে টুপি, সেটাকে বাজিয়ে তিনি গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? অবাক হইল না যিনি এইরকম দরটি মানুষ। তো কন্টিনিউ মুখে তিনি উঠে দাঁড়ালেন। এককালে ডুকি তবলা বাজাতে পারতাম, ডিগি তবলা বলি আমরা, ডুকি তবলা বাজাতে পারতাম। তো দৈন্যের দায়ে সেসব বেঁচে দিতে হয়েছে। দৈন্যের দায়ে বেচিবে সেমায়ে এমনি লক্ষ্মী ছাড়া, মনে পড়ে যায় রবি ঠাকুরের 2 বিঘা জমি। তো সেই দৈন্যের দায়ে, দারিদ্রের দায়ে, দুটো পয়সার জন্য, অন্য সংস্থানের দায়ে বাঁচবেন বলে বেঁচে দিতে হয়েছে। সে এখন হ্যাট বাজাই, বলা বাহুল্য খুব কৌতুক অনুভব করলাম, আমি একটু মজা অনুভব করলাম। হ্যাট পেলেন কোত্থেকে? হ্যাট তো কিনতে লাগে। অনেক আগে শ্যুট করতাম, শ্যুট
কোট, প্যান্ট, মানে ওই যে বলা হয় জ্যাকেট, টুপি, শু, টোটালটাই একটা স্যুট বলা হয়। তো সেখানে সব গেছে, শুধু ওই হ্যাটটি রয়েছে। আলোবাবুর পরিচয় পেলাম আর কয়েকদিন পর, আর একটা পরিচয় তিনি পেয়েছেন। তাহলে কিসের পরিচয় তিনি পেলেন, যেখানে তিনি বলছেন আর একটা পরিচয়? না, তিনি পেলেন কি প্রথমেই ওনার সঙ্গে সাক্ষাৎ হলো পাখির সেবা করবেন, তারপরে উনি দেখলেন কুকুরের পিছুটি পরিষ্কার করেছেন, তারপরে উনি দেখলেন যে হাসপাতাল সেই আলোকের ঝর্ণাধারা, সেবার ঝর্ণাধারায় ধুইয়ে দিচ্ছেন। তারপর কি দেখলেন না, একবার কুকুর ছানার মুখে ছিল, একবার মানব শিশুর মুখে ছিল। তারপর তিনি কি দেখলেন না, হ্যাট বাজাচ্ছেন। তিনি কি জানতে পারলেন না, একসময় তিনি ডিগিতবলা বাজাতে পারতেন। একটা মানুষ তার জীবনে এই সমস্ত কিছু সুস্থ সংস্কৃতি খুব চায়ক। তারপরে একদিন তিনি দেখতে পেলেন যে ছুটতে ছুটতে আলোবাবু আসছেন। কেন ছুটতে ছুটতে আসছেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে এখনো দম দেওয়া হয়, ঘড়ি তার আছে, এ তো লেখক জানতেন না। হ্যাঁ, ওই রামবাবুর গাড়িটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গেছিলাম, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানায় 10টার ঘড়িতে ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা বেজেছে, অর্থাৎ 10টা বেজে গেছে। আর 10টা যখন বেজে গেল তখন তো আমার মনে পড়ছে যে ঘড়িতে আমার দম দেওয়া হয়নি, তাহলে ঘড়িটা খাবে, ঘড়িও তো দম দিতে হবে, নাহলে ঘড়িতে চলবে কি করে, তাহলে ঘড়িও খাওয়া দিতে হবে, নাহলে ঘড়ি বাঁচবে কি করে। এই চিন্তা ভাবনা, তাহলে কেবল মনুষ্যেতর প্রাণী নয়, যে অপ্রাণী, যে জড়, তার প্রতিও তার সমান দৃষ্টি। একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, একটু একটু যেন মনে হচ্ছে যে বুদ্ধি বিভ্রম আছে, নাহলে ঘড়িকে কেন তিনি প্রাণিক সত্তার সঙ্গে তুলনা করবেন। তো গল্পকার একটু চুপি চুপি চুরি করে করে গেলেন, দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তরুণটা খুললেন। এবার দেখো কতর পর কত স্তর বাই স্তর আসছে। তার ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স, বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুতুল, তার ভেতর থেকে একটা লাল রঙের শালুর পুটুলি, তার ভেতর থেকে একটা রেশমি ন্যাকড়ার পুটুলি, তার ভেতর থেকে খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়ি। এতটাই যত্নে তার সেই ঘড়িটি রেখেছেন। আমরা জানি না, গল্পকার বলেননি, গল্পের শেষ পর্যন্ত বলেননি যে তার সেটা অত প্রিয় ঘড়ি কেন, তার সেটাতে কোনো প্রিয় মানুষের স্মৃতি জড়িয়ে আছে কিনা আমরা জানি না, গল্পকার সেটা উল্লেখ করেননি বলেই জানেন না। তো তার সেটা খুব প্রিয় ঘড়ি। এইবার তিনি সযত্নে এই 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখলেন, তারপর ঘড়িটি বার করে চাপটা লিখে বসে পড়লেন, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে শুরু করলেন। মনে হলো, গল্পকারের ভাষাটা একবার শোনো, মনে হলো যেন পুজো করছেন, ঘড়িতে দম দিচ্ছেন এত যত্নে, এত মমতায়, এত স্নেহে, এত ভালোবাসায়, এত শ্রদ্ধায়, যেন মনে হলো পুজো করছেন। অবিনাশ বাবুর কথাটা মনে পড়ল। কি সেই কথা আমি বলেছিলাম, দ্য কি সেন্টেন্স অফ দিস শর্ট স্টোরি, কি স্নেহের কাঙাল বেচারা, একদম স্নেহের কাঙাল। দেখো পরপর ঘটনাগুলোকে একটু সাজিয়ে নাও, দেখবে কতটা স্নেহের কাঙাল। তো স্নেহের কাঙাল জীবনে ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও, সব জায়গাতে তিনি আঘাত খাচ্ছেন, আঘাত খেতে খেতে, আঘাত পেতে পেতে তিনি সরে সরে আসছেন। তাই সব স্নেহ উজাড় করে দিয়েছেন বুঝি ওই ঘড়িটার উপর। সব জায়গা থেকে আঘাত খেয়ে 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 এই ঘড়িটা যাতে আর কিছু না হয়, একদম পরম যত্নে, পরম মমতায় তিনি রাখতে চাইছেন। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে এসে দেখি আলোবাবু তার স্বরে চিৎকার করে গান গাইছেন, হাট বাজিয়ে। কি ব্যাপার, তুমি তো গুনগুন করে গান করেন। ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। গানের দুটো লাইন, দুটো চরণ, ভাষাগুলো খেয়াল করো। ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমায় ওরা সইল না, কারা সইল না? ওই অবিনাশ বাবু স্ত্রী সয়নি, ওই হসপিটালের ডাক্তার সয়নি, আরো সমাজের নানান ধরনের মানুষ হয়তো আগে যেখানে তিনি ভালোবাসার জন্য থাকতে চেয়েছিলেন কেউ সহ্য করতে পারেননি তার এই আপাত উদ্ভট ঘটনার জন্য। আমার কাছে রইল না কেউ থাকেনি। পাখি সে মুক্তির আনন্দে উড়ে গেছে, কুকুর ফিরে গেছে তার মনিবের কাছে। হসপিটাল সেই রোগী যাদেরকে তিনি সেবা করেছিলেন তারা সুস্থ হয়ে ফিরে গেছে,
তার বলতে কেউ নেই, নিজের বলতে কেউ নেই, হয়তো পৃথিবীতে তাই একেবারে নিজের বলতে হয়তো তথাকথিত অর্থে কেউ পায় না। তো খানিকক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন, গান শুনলেন। তারপর তিনি বললেন, এত জোরে জোরে গাইছিলেন যে মানে থেমে গেছিলেন ওকে দেখে, ডাক্তারকে দেখে। উনি বলছেন এমনি। তারপর আমার দিকে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না, মানে যে চুরি করে নিয়ে গেছে সে হয়তো ঠিক সময়ে ভালো করে দম দিতে পারবে না, তাহলে আমার ঘড়িটার হয়তো খাওয়া হবে না, না খাওয়া হলে সে বাঁচবে কি করে, ঠিক সময়ে দম না দিলে সে চলবে কি করে, তার প্রাণ সে বাঁচাতে পারবে না। একটা ঘড়ি, একটা যন্ত্র, একটা অপ্রাণী। এতক্ষণ পাখি দেখেছি, কুকুর দেখেছি, তারা মনুষ্যতর প্রাণী। একজন মানুষ দেখেছি, অসহায় মানুষ, ঘেয় মানুষ। আর ঘড়ি, আমরা অযান্ত্রিক গল্প করেছি, একটা গাড়ি কিভাবে একটা চরিত্র হয়ে ওঠে। আর আমরা এইখানে দেখলাম যন্ত্র, ঘড়ি। সুবোধ ঘোষ অযান্ত্রিকে বলছে যে মায়ার কথা, যে মমতার কথা, যে স্নেহের কথা, যে ভালোবাসার কথা, যে প্রেমের কথা, একটা যন্ত্র, একটা গাড়ি সেখানে প্রাণিক সত্তার অনেক ঊর্ধ্বে উঠেছে। আর এখানে একটা ঘড়ি যাকে দম দেওয়ার নামে তার স্নেহ, ভালোবাসা, মায়ায় পুজো করেছেন। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। লাস্টে দুটো লাইন মারাত্মক। এই হচ্ছে গল্পকার বনফুলের হুঁশিয়ার। তিনি বলছেন, আলোবাবু এখন পাগলা গারদে আছেন, সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না, কিছুতে তিনি খাপ খাওয়াতে পারলেন না। তিনি এখন পাগলা গারদে, অর্থাৎ সমাজ, এই চারিদিক, এই পারিপার্শ্বিক দিক কিছুতেই খাপ খাওয়ানো গেল না। খুব বলতে ইচ্ছে হচ্ছে একবার শ্লোকটার কথা একটু বলি। শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে তো অনেক কিছু রচিত হয়েছে চৈতন্য জীবনী সাহিত্য, আর উনি নিজে লিখেছিলেন মাত্র শিক্ষাষ্টক নামক শ্লোক, আর কিছু লেখেন নেই নিজে। তার 3 নম্বর শ্লোকে তিনি বলছেন, তৃণাদৌপি সুনিচেন তররৌপি সহিষ্ণুনা অমানীন মনোদেন কীর্তনীয় সদা হরি। বাংলায় মানেটা কি? যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, যিনি নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদাই হরিকীর্তনের অধিকারী হন, তিনি সর্বদাই তিনি মুক্তি পেয়েছেন। খুব মনে পড়ছে, এই তো সেই আলোবাবু, এই তো সেই মানুষ। গল্পের শুরুতে ও শেষে দুটি বন্ধনী আছে। শুরুতে বন্ধনী স্নেহের কাঙাল বেচারা, আর শেষের বন্ধনী আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। গান, দুটো চরণ। এই দুটি চরণ এই গল্পটিকে ধারণ করে রেখেছে, ভিত্তি স্তরের মতো ধারণ করে রেখেছে। স্নেহের কাঙাল আলোবাবু, আলোবাবুর কাছ থেকে কেবল চলেই গিয়েছে। তিনি বিনিময়ে পাননি, পেয়েছেন, পেয়ে হারিয়েছেন সবকিছু। তিনি কি হারিয়েছেন? পাখির ছানাকে চিকিৎসা করানোর জন্য তিনি 2 আনা পয়সাও দিয়েছিলেন সেই ছোঁড়াটাকে। তারপরে তিনি বলেছেন যে ভালো হয়ে গেলে আমি ওকে ছেড়ে দেব, মানে মুক্তি দেব। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার ধুলায় ঘাসে ঘাসে। এই যে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, তিনি বলছেন মুক্তি ধুলাতে ধুলাতে, তিনি বলছেন মুক্তি ঘাসে ঘাসে। কে বলছেন? রবি ঠাকুর বলছেন। আর রবি ঠাকুরের স্নেহধন্য, রবি ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন এই বনফুল। তিনি বলছেন মুক্তির কথাটা সরাসরি বলতে হলো না, তিনি পাখির ছানাটাকে সেবা যত্ন করেছেন। কেন না, ভালো হলে তাকে উড়িয়ে দেবেন। কুকুরের পিছুটি পরিষ্কার করেছেন পরম যত্নে, পরম মমতায়। আর তিনি বলছেন সারাক্ষণ বেঁধে রাখলে চলবে না, এখানেও মুক্তি। তিনি মুক্তির আনন্দ দান করতে চেয়েছেন। টুস্কিতে তিনি খেলা করতে চেয়েছেন, কুকুরটি আনন্দে খেলা করেছে। আউটডোরে রোগীদের তিনি ঘা ধুইয়ে দিয়েছেন পরম সেবায়, পরম যত্নে, পরম মমতায়, তাদের ঘা সারিয়ে দেওয়ার জন্য। ঘা থাকাকালীন যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির চেষ্টা করেছেন। ভাবতে পারছো, এখানেও মুক্তির ব্যঞ্জনা। মানব শিশু, কুকুর শাবক, এই দুজনকেই তিনি আনন্দ দিচ্ছেন। তিনি সমকৃত করেছেন, তিনি আলাদা করতে পারেননি, ফারাক করতে পারেননি। হ্যাঁ, এই কাজের জন্য তাকে
তুচ্ছাই হতে হয়েছে, বাড়ি থেকে আশ্রয় হারা হতে হয়েছে, চলে যেতে হয়েছে নিরাশ্রয়ের দিকে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে, কিন্তু তিনি মানব শিশু এবং ওই কুকুর শিশু অর্থাৎ ওই সারমেয় শাবক তিনি আলাদা চোখে দেখতে পারেননি। এই আলোর আলো। আমাদের চেহারার কথা একবার মনে পড়ছে তোমাদের? চেহারার কথা, কুচকুচে কালো, মুখটা বেগুন পোড়ার মতো, দাড়ি, মুখ, ভ্রুযুগল, বাকরি করা চুল, হ্যাঁ, মানে অদ্ভুত, খালি পা, ধপধপে সাদা ধুতি চাদর। তো এইরকম একটা মানুষ, তার ভেতরটা কত মুক্তিকামী, আলোর ধারায় পূর্ণ। আর যন্ত্র, ঘড়ি, না প্রাণী না মানুষ, তার প্রতি যে পরম মমতা, তার প্রতি যে পূজা শ্রদ্ধা, এই সমস্ত কিন্তু এই চরিত্রে ব্যঞ্জিত হয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, একবার তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো, আর আলো বাবু স্নেহের কাঙাল, মনুষ্যতর প্রাণী, পাখি, কুকুর, আবার কুকুরের শাবক, না প্রাণী বা জ্বর, ঘড়ি, আর এখানে মানুষ, কিন্তু তারা যন্ত্রণাকাতর মানুষ, হসপিটালের মানুষ। এই তিনটে দিক থেকেই কি এইখানে দেখো, অসম্ভব যন্ত্রণা পেয়ে হারানোর যে, মানে পেয়ে হারানোর যে যন্ত্রণা, তার শোকে পাগল হয়ে যাওয়া। তাহলে ভিত্তিস্তরে কি রয়েছে না, তাকে এই অসম্ভব যন্ত্রণা দিয়েছেন এই গল্পে দুটি চরিত্র, এক অবিনাশ বাবু স্ত্রী, আর এক হাসপাতালের ডাক্তার। তো দুটো প্রতীকী মানুষ, তারা যন্ত্রণা দিয়েছে। এইবারে এই যন্ত্রণার ভিত্তি থেকেই, এই যন্ত্রণার ভিত থেকেই, ভিত্তিভূমি থেকেই উঠে এসেছে সেই মানব সেবার, সেই মানবিকতার, সে মানুষকে ভালোবাসবার যে সেটি। ওই আমায় ওরা সইল না, কেউ সহ্য করল না, আর আমার কাছে রইল না কেউ, না থেকেছে পাখি, না থেকেছে কুকুর, না থেকেছে সেই কাছে আসা মানুষজন। আমরা জানি এখানে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এক আলোবাবু চরিত্র, আর এক গল্পের নামকরণের সার্থকতা বা চরিত্র, একই উত্তর হবে প্রায়। আর একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে ছোট গল্প হিসেবে আলোবাবু কতখানি সার্থক হয়ে উঠবে। আমি এক এক করে বলি। আলোবাবুর চরিত্র বিশ্লেষণ একটু বলি। একেবারে 1-2 এর মতন উত্তর করলে কিন্তু মাধ্যমিকা হবে না। তোমার ভাষা হোক সহজ সরল, কিন্তু একটু স্পোর্টসি হোক, স্পোর্টসি টাচি, একটু টাচ করে যাক এক্সামিনারের মন, হৃদয়। কিরকম? তোমরা একটা হেডিং করবে আলোবাবু চরিত্রের, সেইখানে তোমরা সেই হেডিংয়ে আলোবাবু কোলন তোমরা কি দিতে পারো না, আপাত অপাঙ্ক্তেয় প্রাজিক স্নেহ কাঙাল। আপাত অপাঙ্ক্তেয় মানে দেখলে মনে হবে যে কোনো শ্রেণীতেই বসবার যোগ্য নয়, পঙ্ক্তিনিষ্ঠ মানুষ। এছাড়াও তোমরা দিতে পারো আলোবাবু কোলন স্নেহ কাঙাল এক বেদনাবিদুর প্রাজিক চরিত্র, এটা তোমরা দিতে পারো। সূচনাটা এইভাবে সাজাও। রাস্তার দুপাশে পড়ে থাকা কিছু নাম না জানা ফুলের সুগন্ধ ও দৃষ্টি নান্দনিক রূপ যেমন আমাদেরকে চমকে দেয়, ঠিক তেমনি সমাজের তথাকথিত সভ্য মানুষের চোখে আগাছা স্বরূপ কিছু চরিত্রের সন্ধান মেলে, যারা গভীর রসরসিকতায় জারিত। এভাবে শুরু করতে পারো। হৃদয়ের পাঁজরে দাগ কেটে যায় তাদের মানবিক কর্মকাণ্ড, তারা হয়ে যায় সাহিত্য রসিকদের কাছে না ভুলতে পারে এক একটি স্নেহের বা ভালোবাসার ধ্রুবতারা। ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আলোবাবু গল্পের ভরকেন্দ্রিক মূল্যবোধের কেন্দ্রবিন্দু এই চরিত্রটি হলেন সেই ধরনের এক ধ্রুবতারা আলোবাবু। সূচনাটা শেষ করলে এইবার চরিত্রের নানা মাত্রাটাকে এইভাবে দাও। চেহারায় দীনতা, এবারে গায়ের রং কুচকুচে কালো, যে বেগুন পোড়ার মতো মুখ বা যে চেহারাটা বর্ণনা করে দেবে। অবস্থায় ত্রিকুল হারা, মানে তিনকুল হারিয়ে গেছে, কেউ নেই, তিনকুলে কেউ নেই। সেটা তার মানে ওই যে লাইনটা বারবার বলছে, এই প্যারাগ্রাফগুলোর মধ্যে ছোট ছোট করে কোটেশন তুলে দেবে, যে সহায় সম্মানহীন, যে তিনকুলে তার কেউ না থাকা। স্নেহের কাঙাল, অত্যন্ত স্নেহের কাঙাল তিনি। স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা পেতে চেয়েছেন, কিন্তু কোথাও থেকে ভালোবাসা পায়নি। লাস্টে তিনি বলতে বাধ্য হয়েছেন, আমার সঙ্গে রইল না কেউ। সেবা পরায়ণ, অবশ্যই কুকুরকে সেবা করা, পাখিকে সেবা করা এবং ঘেউ রোগীকে সেবা করা। সেবা পরায়ণতা তার রক্তে, তার মাংসে, তার মজ্জায়, তার ধমনীতে, তার শিরায়।
সঙ্গীত পিপাসু তিনি ছিলেন, তিনি গান গান, তিনি গুনগুন করে গান গান, কিন্তু শেষের গানটি গিয়েছিলেন বোধ হয় চিৎকার করে। তার প্রিয়তম বস্তু না বলে ভালো ভালো পূজার অর্ঘ্য হারিয়ে যেতে, যাকে তিনি পূজা করেছেন, পূজার ছলে ভুলে থেকেছেন যার ভালোবাসা, সেই ঘড়িটি হারিয়ে যাওয়ার পর মুক্তি পিয়াসী, তিনি মুক্তি দিতে চেয়েছেন। হ্যাঁ, পায়ের বেড়ি ছিন্ন করে উড়িয়ে দিতে চেয়েছেন পাখিকে। হ্যাঁ, গলার বকলেসটাকে ছিন্ন করে তিনি মানব এবং কুকুরের কোনো ফারাক না রেখে তাকে মুক্তি দিতে চেয়েছেন। অতল ট্র্যাজিক চরিত্র, অতল, যার তল পাওয়া যায়। একটু ভাবো তো, আজকে তোমরা পড়ছো, 2 দিন পরে ভুলে যাবে, 10 দিন পরে ভুলে যাবে, মাধ্যমিক পরীক্ষা শেষে ভুলে যাবে, এর তল পাওয়া যাবে। সমাজের আর ভাষা মানুষের সঙ্গে খাপ মেলে না, কেউ বুঝলো না তার মর্ম বেদনা, আমরা কেউ বুঝতে পারি না। আমরা তো গল্প পড়ার ছলে পড়ছি, আমাদের কিন্তু সেইভাবে হয়তো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে ওই মানুষটার জন্য। এই শোক সার্বিক সমাজের সব স্তরের মানুষদের কাছে থেকে আলোবাবু ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অথচ তিনি হৃদয় থেকে সেই ব্যথা উপশমের, সেই ব্যথা নিরাময়ের চেষ্টা করে গেছেন সারা জীবন। আমরা জানি না তার দিনগুলো কে ছিল, আমরা জানি না কোথাও থেকে তিনি কোনো আঘাত পেয়েছিলেন কিনা, আমরা জানি না তার যন্ত্রণার উৎস কোথায়, কিন্তু আমরা যেটুকু দেখতে পেলাম, যন্ত্রণা দীর্ণ মানুষ, যন্ত্রণা দগ্ধ মানুষ। আজকের সময় কমে এলো, তবু বলি ছোট গল্প হিসাবে আলোবাবু কতখানি সার্থক, কি কি পয়েন্ট তোমরা তুলবে। শুরুর আকস্মিকতা, যেন গল্পটি মনে হলো হঠাৎই শুরু হলো। আলুবাবু, আরে আলুবাবু কে? একটি মাত্র ভাব কি না, গল্পের মধ্যে একটি ভাব আছে, আলোবাবুর এই চরিত্রের নানান দিকে ফুটিয়ে তোলা, একমুখীনতা। গল্পটা কিন্তু মানে দেয়ার ইজ নট এনি ফ্ল্যাশব্যাক স্টাইল, যে স্মৃতিচারণের যে স্টাইলটা সেটা নেই, একমুখী, এক সামনের দিকে এগিয়ে চলেছে, পরপর পরপর ঘটনাগুলো ঘটে চলেছে। গতিশীলতা, প্রচন্ড গতিশীলতা আছে, তার কারণ একটার পর একটা ঘটনা ঘটেছে, আমরা আবার অপেক্ষা করে আছি যে এরপরে কি ঘটতে পারে। চরিত্র সংখ্যা সীমিত, একদম সীমিত, কয়েকটি তো নামগুলো উল্লেখ করতে হবে অবশ্যই, অবিনাশ বাবু এবং তার স্ত্রী, ডাক্তারবাবু, হ্যাঁ, এগুলো নামগুলো কিন্তু হসপিটালের ডাক্তার, এগুলো নামগুলো করতে হবে। উপকাহিনীহীনতা না, একটাও উপকাহিনী নেই, শুধু আলোবাবুর কথা বলা, শুধু এই মূল কাহিনীর কথা বলা, অশেষের ব্যাপার। ওর পরে কি হলো, তারপরে পাগলাগারো গিয়ে কি হলো আমরা কিন্তু জানি না, আমাদের সেই শেষের ব্যঞ্জনাটা নেই, অর্থাৎ সেই অতৃপ্তির ব্যঞ্জনা শেষ হয়ে হইল না শেষের ব্যঞ্জনা। ভাষা অত্যন্ত সহজ সরল ভাষা, কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়, যা ছোট গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আর বিন্দুতে সিন্ধু দর্শন, আলোবাবুর মতো মানুষ এই পৃথিবীতে অনেক আছে। বুড়িটা গল্পের কথা আমাদের মনে আসে, তিনি এই গল্পকার বলছেন, এই বালাইচাঁদ মুখোপাধ্যায়েরই লেখা বুড়িটা, তিনি বলছেন যে শুকনো ডাল হাতে বুড়ি পৃথিবীতে অনেক আছে। তো এই বুড়িটা গল্পের মতোই, বুড়িটার মতোই আলোবাবুও কিন্তু পৃথিবীতে অনেক আছে, যাদের খোঁজ আমরা অনেকেই রেখেও রাখি না। তাই এই বিন্দুর মধ্যে ধরা দিয়েছেন আলোবাবু, সিন্ধুর ব্যঞ্জনে এরকম বহু মানুষ আছে পৃথিবী জুড়ে যারা স্নেহ দিয়ে পান। আজ এই পর্যন্ত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। যদি কোনো জানবার ইচ্ছা বা প্রশ্ন জেগে থাকে মনে, অবশ্যই আমাদের পোস্টারে দেওয়া ফোন নাম্বারে ফোন করবে। ভালো থেকো, শুভরাত্রি।